নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কেন্দ্রীয় সরকারকে এই মুহূর্তে মাত্র একজন মানুষের কথায় চলছে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যা বলছেন সেইভাবেই কি সম্পূর্ণ সরকারটা চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, যার দপ্তরের মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তিনি পর্যন্ত জানতে পারছেন না যে সামনেই তার দপ্তর থেকে কি সিদ্ধান্ত গ্রহণ হবে। সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং জি বিল, এত গুরুত্বপূর্ণ একটা বিল যেটা 100 দিনের কাজের সম্পূর্ণ ধাঁচাটাকেই বদলে দিয়েছে, সেই বিলটা কবে প্রকাশিত হবে, কিভাবে প্রকাশিত হবে, কোন কোন পরিবর্তন তাতে আসছে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পর্যন্ত জানতেন না, এমন অভিযোগ করছেন রাহুল গান্ধী। এবং আজকে তিনি সেই অভিযোগটা একদম প্রেস কনফারেন্স করে করেন। এবং আজকে রাহুল গান্ধী এবং সামগ্রিক কংগ্রেসের পক্ষ থেকে সিডব্লিউসির মিটিং ছিল এবং আপনারা আগেই আমাদের কাছ থেকে জানতে পেরেছিলেন যে সিডব্লিউসির মিটিং এ এবার দুটো বিষয়তে জোর দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে মনরেগা এবং মনরেগা অ্যাক্ট, সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এইটা আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সরকারকে চাপ দেওয়া হবে কংগ্রেস পার্টির পক্ষ থেকে। এবং আগের মনরেগা অ্যাক্ট, সেই অ্যাক্টটাকে আবার ফিরিয়ে আনতে হবে, কারণ রাজ্য এবং কেন্দ্রের যে অর্থনৈতিক ব্যবস্থাটা, সেটার ওপর সম্পূর্ণ চাপ দিচ্ছে এই নতুন আসা জি বিল। সমস্তটা রাহুল গান্ধীর মুখ থেকে শোনাবো, আপনাদের ব্যাখ্যা করব সমস্তটা, কি কি বললেন রাহুল গান্ধী, কোন কোন অভিযোগের কথা বললেন। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হঠাৎ করেই আমরা দেখতে পেলাম, এই শীতকালীন অধিবেশনে আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি, কিন্তু শীতকালীন অধিবেশন এমন একটা অধিবেশন হলো, প্রথমত খুব ছোট হলো অধিবেশনটা, 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে, তার মধ্যে দুটো শনি রোববার ছিল, সুতরাং 15 দিন ব্যাপী একটা শীতকালীন অধিবেশন হলো। এই 15 দিনের শীতকালীন অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা কি হলো, সেটা হচ্ছে যে বন্দে মাতরম, সেটাকে নিয়ে একটা আলোচনা হলো 10 ঘন্টার। এবং তার পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কি হলো, সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে আলোচনা হলো। এবং তার পরবর্তীতে আমরা হঠাৎ করে দেখলাম তড়িঘড়ি একটা মনরেগা অ্যাক্ট, তার নাম বদলানো হবে, সেরকম একটা খবর আমরা শুনতে পাচ্ছিলাম। কিন্তু মনরেগা অ্যাক্ট তার নাম পাল্টানো হয়ে পূজ্য বাপু গ্রামীণ উন্নয়ন যোজনা সেটা করা হলো, কিন্তু সেখান থেকে মহাত্মা গান্ধীর নামটা বাদ দেওয়া হলো। শুধু তাই নয়, তার সঙ্গে 100 দিনের কাজটাকে বাড়িয়ে 125 দিন করা হলো। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ জায়গাটা কি ছিল, যে 40% টাকা এখন থেকে এই মনরেগা অ্যাক্ট বা জি বিল যেটা এলো নতুন ভাবে, সেখানে 40% টাকা দিতে হবে রাজ্য সরকারগুলোকে। সেটা যে কোনো রাজ্যের সরকার হতে পারে, ডবল ইঞ্জিন কিংবা বিরোধী রাজ্যের সরকার। অর্থাৎ এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ টাকাটা বহন করত, টাকাটা দিত কেন্দ্রীয় সরকার, এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট ছিল। ইউপিএ 1 সরকার সেটা এনেছিল এবং 2005 সাল থেকে এখনো পর্যন্ত সেই সরকারি ভাবেই বিষয়টা চলছিল এবং কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যয় তার বহন করত। কিন্তু এখন রাজ্য সরকার 40% দেবে, কেন্দ্রীয় সরকার দেবে 60%, এইভাবে ফেডারেল স্ট্রাকচারটা চলবে। এবং তাতে দেখা যাচ্ছে যেটা সম্পূর্ণ বিষয়টা রাজ্য সরকারগুলোর উপর প্রচন্ড চাপ পড়বে, কারণ প্রচুর প্রচুর মানুষ, গ্রামের মানুষ, প্রত্যেকটা বাড়ি থেকে অ্যাকচুয়ালি একজন করে মানুষ, তারা এই মনরেগা অ্যাক্টের উপকারিতা পেতেন এবং তাদের কাছে এটাই একটা রোজগারের ব্যবস্থা ছিল, যে দেশের সরকার অন্তত আমাদের 100 দিন কাজ দেবে এবং 365 দিন বছরে থাকে, তার মধ্যে 100 দিন আমরা অন্তত কাজ করে টাকা পাবো এবং সেটার ভিত্তিতে আমরা অন্তত চলতে পারবো, 365 দিন চলতে পারবো অন্তত 100 দিনের কাজের টাকা দিয়ে। কিন্তু এইটাই এই মুহূর্তে একদম মেরুদণ্ডটা ভেঙে দিল কেন্দ্রীয় সরকার। কেন মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা আমরা বলছি, কারণ এই সামগ্রিক বিষয়টা এতদিন ছিল হচ্ছে প্রত্যেকে, যারা যারা এই মনরেগা অ্যাক্টের মধ্যে ছিলেন, নাম নথিভুক্ত করা ছিল, তারা প্রত্যেকেই সরকারের কাছে কাজ দাবি করতে পারতেন যে এটা আমাদের অধিকার, 100 দিনের কাজটা আমাদের অধিকার। কিন্তু সরকার এই জি বিল, সেখানে এই নতুন কি নিয়ম আনলো, যেখানে সরকার মনে করবে যে কাজের দরকার আছে, 100 দিনের ওয়ার্কার লাগবে, সেখানে সেই সমস্ত জায়গার মানুষকে বা সেই সমস্ত জায়গার শ্রমিকদের, 100 দিনের কাজের শ্রমিকদের তারা কাজ দেবে, বাদ বাকি জায়গায় তারা দেবে না। অর্থাৎ ডিমান্ড যেখানে থাকবে সেখানে শ্রমিকরা কাজ পাবে, যেখানে ডিমান্ড থাকবে না সেখানে কাজ পাবে না। এখানে সরাসরি কোথাও গিয়ে মনরেগা অ্যাক্টের যে মেরুদণ্ডটা, মনরেগা অ্যাক্টের যে মূল আকর্ষণের জায়গাটা,
সেটাকেই তো ভেঙে দিল। এই তো একদিক, অন্যদিকে রাজ্য সরকারের উপর 40% টাকা দেওয়ার চাপ। এই সম্বন্ধে সামগ্রিক ব্যাখ্যাটা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর একটা বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে উঠে আসছে এই প্রেস কনফারেন্স থেকে। তিনি বলছেন যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নিজেই জানতেন না যে এই মানরেগা অ্যাক্টের নাম বদলানো হবে এবং কোন কোন চেঞ্জ গুলো আসবে, তিনি নিজেই জানতেন না। হঠাৎ করে প্রধানমন্ত্রী তাকে বলেন এবং সেই অনুযায়ী তিনি হঠাৎ সংসদে নিয়ে বিষয়টা চলে আসেন। আপনারা শুনুন, আসছি তারপরে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। मनरेगा सिर्फ एक योजना नहीं थी। मनरेगा राइट्स बेस्ड कॉन्सेप्ट था। मनरेगा से देश में करोड़ों लोगों को एक मिनिमम वेज मिलती थी, जिसके नीचे जब मनरेगा चालू होता था तो उसी लेवल पर उनको मिनिमम वेज मिल जाती थी। और मनरेगा जो हमारा थर्ड टियर है, पंचायती राज का जो टियर है, उसमें डायरेक्टली पॉलिटिकल पार्टिसिपेशन, फाइनेंस, सपोर्ट का एक साधन था, मेथड था। तो ये डायरेक्ट राइट्स बेस्ड का जो कॉन्सेप्ट है उस पर आक्रमण है। दूसरी बात, जो फेडरल स्ट्रक्चर है, स्टेट्स का जो स्ट्रक्चर है, उस पे भी ये आक्रमण है। ये जो पैसा लिया जा रहा है, ये स्टेट से छीनकर सेंटर ले रहा है। तो ये कंसंट्रेशन ऑफ पावर, कंसंट्रेशन ऑफ फाइनेंस है। इससे देश को नुकसान होगा। इससे जो गरीब जनता है उनको नुकसान होगा, उनको दर्द पहुंचेगा, उनको कष्ट होगा। और आखिरी बात, मुझे बताया गया है कि ये डिसीजन डायरेक्टली प्राइम मिनिस्टर ऑफिस से लिया गया है और मंत्री से बिना पूछे, कैबिनेट से बिना पूछे ये डिसीजन लिया गया है। इससे आपको आज की हालत क्या है उसके बारे में पता लगता है कि वन मैन शो चल रहा है और जो भी नरेंद्र मोदी जी करना चाहते हैं वो करते हैं, और पूरा का पूरा फायदा वो ही 2-3 अरबपतियों के लिए है। तो आप देखना, ये प्रोग्राम कोलैप्स करेगा, राइट्स बेस्ड आर्किटेक्चर कोलैप्स करेगा। इससे रूरल इकोनॉमी को नुकसान पहुंचेगा और यही पैसा नरेंद्र मोदी जी अदानी और अंबानी जैसे लोगों को पकड़ा देंगे। थैंक यू। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী আজকে সিডব্লিউসির মিটিং থেকে হঠাৎ করে বেরিয়ে আসেন এবং তার পরবর্তীতে তিনি নিজে প্রেস কনফারেন্স করতে বসেন। সাধারণত যেটা করেন আমরা দেখেছি কেসি বেনুগোপাল কিংবা অন্য পবন খেরার মতন মানুষজন, কিন্তু আজকে রাহুল গান্ধী নিজে বেরিয়ে আসেন এবং অবশ্যই তার সঙ্গে মল্লিকার্জুন খার্গে, দুই বিরোধী দলনেতা মিলে আজকে যে প্রেস কনফারেন্সটা করে, যেটার অংশ আপনারা দেখলেন, সেখান থেকে মূল যে বক্তব্যটা উঠে এসেছে সেটা মনরেগা অ্যাক্টটাকে আবার ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করবে কংগ্রেস। এই মুহূর্তে এটাই তাদের নতুন একটা টার্গেট হবে এবং এই টার্গেটটা ধরে তারা এগোবে। এবং অবশ্যই আমরা আগেও আপনাদের সাথে আলোচনা করেছি যে সিডব্লিউসির মিটিং এ যদি কংগ্রেস এটা সিদ্ধান্ত নেয় এবং এই অনুযায়ী যদি তারা সারা দেশ জুড়ে কাজ করে, তাহলে অবশ্যই ভোট চুরি প্রসঙ্গটা মানুষকে যতটা না টাচ করতে পেরেছে, এই মনরেগা অ্যাক্ট ফিরিয়ে আনতে হবে, এই প্রসঙ্গটা আরো বেশি টাচ করবে। প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, কাজ করে খেটে খাওয়া মানুষ, তারা এই মুহূর্তে এই মনরেগা অ্যাক্ট থেকে কিভাবে বঞ্চিত হচ্ছেন সেই জায়গাটা তাদেরকে বোঝাতে পারলে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়বে এবং সেই কাজটা কংগ্রেস করতে চলেছে এই মুহূর্তে। সেটাই কিন্তু খবর রাহুল গান্ধী জানালেন এবং রাহুল গান্ধী বলছেন এইসব রামজি বিল সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে, কারণ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তিনি জানতেন। এবং মল্লিকার্জুন খার্গে কি বলছেন, উনি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন যে এই যে কেন্দ্রীয় সরকার সবসময় বলে যে আমরা ওয়ার্ল্ড এর মধ্যে কত নম্বর ইকোনমি, এই বিষয়গুলো তুলে ধরে ফ্লন্ট করে, কিন্তু তারা এই মুহূর্তে রাজ্য সরকারের উপর এই মনরেগা অ্যাক্টের যে 40% টাকা সেটা কেন চাপিয়ে দিচ্ছে? তারা যদি এতটাই স্বয়ং সম্পূর্ণ হয়, তাহলে সম্পূর্ণ টাকাটা কেন কেন্দ্রীয় সরকার দিতে পারছে না? কেন্দ্রীয় সরকারই তো এতদিন ধরে দিত, তাহলে এখন আর কেন দিতে তারা
নারাজ হচ্ছে, তাহলে কি তারা কোথাও গিয়ে মেনে নিচ্ছে যে তারা দেউলিয়া হয়ে গিয়েছে? কেন্দ্রীয় সরকারের কাছে সম্পূর্ণ এই মনরেগা অ্যাক্ট বা 100 দিনের টাকা দেওয়ার মতন অ্যাকচুয়ালি কি সমস্যা রয়েছে অর্থনৈতিকভাবে? তাই আজকের যে এই প্রেস কনফারেন্সটা হলো, প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা উঠে এলো, সেটার পরবর্তী ফলাফল রাস্তায় নেমে কিভাবে কংগ্রেস পার্টি করে আমরা দেখব। অবশ্যই ভারতীয় জনতা পার্টি তারা যেভাবে একদম তড়িঘড়ি, আপনারা দেখেছিলেন হয়তো যে একদম সংসদ শেষ হওয়ার ঠিক আগের দিন একদিনের মধ্যে লোকসভায়, একই দিনের মধ্যে রাজ্যসভায় রাত 1টার সময় পাশ হয়ে গেল মনরেগা একটা। আমরা দেখতে দেখতে অবাক হয়ে গিয়েছিলাম যে একই দিনে লোকসভায় পাশ হলো, একই দিনে রাজ্যসভায় পাশ হলো, বিষয়টা হচ্ছেটা কি? এত তাড়াহুড়ো কেন? এটা তো হঠাৎ করে নেওয়া একটা সিদ্ধান্ত নয়। বিরোধীদের পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল, শিবরাজ সিং চৌহান যখন বিলটা পাঠ করছেন তখন বারংবার বলা হয়েছিল যে এই বিলটাকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠান, স্ট্যান্ডিং কমিটি ঠিক করুক যে মনরেগা একটাকে আদৌ চেঞ্জ করা যায় কিনা, সেটা চেঞ্জ করলে তার ফলাফল কি হতে পারে, সুফল কি কুফল কি, প্রত্যেকটা নিয়ে আলোচনা হোক এবং আলোচনার মাধ্যমে সম্পূর্ণ একটাকে চেঞ্জ করলে আপনারা তার পরবর্তীতে আমরা দেখব। কিন্তু তার পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণভাবে যেটা দেখলাম যে হঠাৎ রাতারাতি চেঞ্জ হয়ে গেল, এবং এই রাতারাতি চেঞ্জ হওয়ার বিষয়টাতেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলছেন যে এই সামগ্রিক মনরেগা অ্যাক্ট যে চেঞ্জ করলো, এটা রাজ্য সরকারগুলোকে যেমন চাপ দেওয়া, শরিক দল মোদী সরকারের সঙ্গে শরিক দল যারা রয়েছে তাদেরকে তেমন ভাবে চাপ দেওয়া, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার, তারাও তো রাজ্য সরকার চালাচ্ছে, তাদেরকেও 40% ব্যয় বহন করতে হবে। নীতিশ কুমারের একজন এমপি তো বলেই বসেছিলেন শ্রীকৃষ্ণা যে আমাদেরকে এই 40% টাকা যদি এক্সট্রা দিতে হয় তাহলে আমাদেরকে এক্সট্রা করে ফান্ডও দিতে হবে। সুতরাং তাদের ওপরও চাপ দেয়া এবং তার সঙ্গে বিরোধীদেরকেও চাপ দেয়া, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আরো একবার মানুষের সামনে নিয়ে আসবেন রাহুল গান্ধী। এবং অবশ্যই সামগ্রিক বিষয়টা যেভাবে হঠকারিতার মাধ্যমে হয়েছে সেটা কখনোই গ্রহণযোগ্য কি? আপনাদের সামনে এই প্রশ্ন রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।